জেনরি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের উপন্যাস হুমায়ুন আহমেদের লেখা সবাই গেছে বনের তৃতীয় পর্ব। আমাদের গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সে একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও লাইক, কমেন্ট কিংবা শেয়ার করে সাথে থাকতে পারেন। শুরু করা যাক আমাদের আজকের উপন্যাস সবাই গেছে বনে। অধ্যায় 9। রুনকি গিয়ে উঠেছে টমের ওখানে। দুটি অবিবাহিত ছেলে মেয়ের একসঙ্গে বাস করা এমন কিছু অবাক হওয়ার মতো ঘটনা নয়। বিয়ের মতো এমন একটি প্রাচীন ব্যবস্থা কি আর এত সময় পর্যন্ত ধরে রাখা যায়? এখন হচ্ছে লিভ টুগেদার, যতদিন ইচ্ছে একসঙ্গে থাকা, যখন আর ভালো লাগছে না তখন দূরে সরে যাওয়া, কারো কোনো দায়িত্ব নেই। দায়িত্ব থাকলেই ভালোবাসা শিকলে আটকে যায়। শিকলে কি আর মায়াবী পাখি ধরা পড়ে? টম যেখানে থাকে সেটি কোনো অ্যাপার্টমেন্ট নয়, চমৎকার একটা বাড়ি। সামনে লন আছে, ফুলের বাগান আছে, পেছনে চমৎকার সুইমিং পুল। বাড়ির মালিক এই মাসের জন্য যাচ্ছে সুইজারল্যান্ড, সেজন্য সে বাড়িটা 4 মাসের জন্য ভাড়া দিতে চায়। ভাড়া নামমাত্র, মাসে $400। সবটা টাকা একসঙ্গে দিতে হবে। টমের বাড়ি পছন্দ হয়ে গেল, রাজপ্রাসাদের মতো বাড়ি। পছন্দ না হয় উপায় আছে? আমি নেব তোমার বাড়ি। টমের পোশাক আশাক দেখে বাড়ির মালিক ঠিক ভরসা পায় না, গম্ভীর হয়ে বলে, $1600 একসঙ্গে দিতে হবে কিন্তু। বেশ তো, নিয়ে আসবো বিকালে, তুমি ঘরে থাকবে তো? যেহেতু বিকালে গেলে ভদ্রলোককে ঘরে পাওয়া যাবে, সেহেতু টম আর বিকেলে গেল না। পরদিন দুপুরে গিয়ে হাজির। ভদ্রলোক ঘরে নেই। তার স্ত্রী দরজা খুলল। টম হাসি মুখে বলল, আমি তোমার বাড়ি ভাড়া করতে এসেছি। তোমার স্বামীর সঙ্গে আমার কথা হয়েছে। ও হ্যাঁ, তোমার জন্য সে অপেক্ষা করছিল। তুমি কি $1600 নিয়ে এসেছো? নিয়ে এসেছি। টম কাঁধের ব্যাগ থেকে কাগজে মোড়া একটা পেইন্টিং বের করলো। গম্ভীর মুখে বলল, এর দাম কম করে হলেও $3000। তোমাকে জলের দামে দিচ্ছি। ভদ্রমহিলা স্তম্ভিত। ভয় নেই, পছন্দ না হলে নগদ দাম দেব, দেখো ভালো করে। সন্ধ্যাবেলার ছবি। পুরনো ধরনের একটি লাল রং ইটের বাড়ির ভাঙা জানলা দিয়ে একটি কিশোরী মেয়ে উঁকি দিচ্ছে। মেয়েটির চোখে মুখে সূর্যের রক্তিম আলো। ছবি থেকে চোখ ফেরানো মুশকিল। ভদ্রমহিলা আমতা আমতা করতে লাগলেন, আমার হাজব্যান্ডের সঙ্গে কথা না বলে তো রাখতে পারি না। বেশ, তাহলে নগদ দাম দিচ্ছি। টম গম্ভীর মুখে পকেটে হাত রাখল। পকেটে একটি মাত্র $50 নোট। ভদ্রমহিলা থেমে থেমে বলল, তার চেয়ে এক কাজ করো, ছবিটা রেখে যাও, আমি ওর সঙ্গে আলোচনা করে তোমাকে জানাবো। বেশ তো, বেশ তো। টম জানে এই মেয়েটির স্বামীকে ছবিটি রাখতেই হবে। অবশ্যই একটি ভালো ছবি হাতছাড়া হলো, তাতে কিছুই যায় আসে না, কাউকেই ধরে রাখা যায় না, সমস্তই হাতছাড়া হয়ে যায়। রুনকি যখন প্রথম উঠে এলো টমের ঘরে, তখন টম সিরামিক্সে কিছু ফ্যান্সি পেইন্ট করছিল। 10টি টবের অর্ডার আছে, বিকেল 5টার মধ্যে দিতে হবে। সময় লাগছে খুব বেশি। রুনকিকে ঢুকতে দেখে টম ঘাড় ঘুরিয়ে তাকালো, কিছু বলল না। রুনকি বলল, তোমার সঙ্গে থাকতে এলাম টম। বেশ তো, ভালো করেছ। টম ছবি আঁকায় মন দিল। নীল রঙটা ঠিক মানাচ্ছে না, কেমন যেন লেপটে লেপটে যাচ্ছে। রুনকি গম্ভীর হয়ে বলল, আমি বাবা মা সবাইকে ছেড়ে এসেছি, তুমি বোধহয় ঠিক বুঝতে পারছো না। টম ডিজাইন থেকে চোখ তুলেই বলল, বাবা মাকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে থাকতে আসাটা ঠিক হতো না, আমি বুড়ো বুড়ি আবার সহ্য করতে পারি না। তুমি মন দিয়ে শুনছো না টম, দয়া করে শোনো আমি কি বলছি, তাকাও আমার দিকে প্লিজ। টম তাকালো। আমি তোমার জন্য সব ছেড়ে ছুড়ে এসেছি। রুন, তুমি এটি ভুল বললে, তুমি আমার জন্য আসোনি, এসেছো নিজের জন্য। আমি কখনো তোমাকে আসতে বলিনি। মনের মধ্যে এসব ভুল ধারণা থাকা ঠিক না, এতে পরে কষ্ট পাবে। রুন কি জবাব দিল না। টম বলল, চট করে কফি বানিয়ে আনো তো দেখি আমার জন্যে, চিনি 2 চামচ চাই, নো ক্রিম। বাইরে থেকে টমকে ভবঘুরে ও ছন্নছাড়া মনে হলেও আসলে সে মোটেও সেরকম নয়। রুনকি অবাক হয়ে দেখল টমের অত্যন্ত গোছালো স্বভাব। সিগারেট খেয়ে ঘরময় ছড়িয়ে রাখে না, হইচই হুল্লোড় কিছুই করে না। রুনকির ঘুম ভাঙার আগেই সে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তৈরি করে ছবি নিয়ে বসে। ঘন্টা 3 এক নাগাড়ে কাজ করে। এই সময় তার মূর্তি ধ্যানী পুরুষের মূর্তি। কথা বললে জবাব দেবে না, চা খাবে না, সিগারেট খাবে। সকালের কাজ শেষ হলেই ঘণ্টাখানেক শুয়ে থাকবে চুপচাপ। তার ভাষায় এটি হচ্ছে মেডিটেশন। 12টা নাগাদ লাঞ্চ তৈরি হবে, লাঞ্চ শেষ করেই বেরোবে কাজের খোঁজে। সব দিন কাজ পাওয়া যায় না, ঘোরাঘুরি সার। তখন সে তার আঁকা চমৎকার একটি ছবি রাস্তার মোড়ে টাঙিয়ে বসে থাকবে। ছবির নিচে বড় বড় হরফে লেখা, একজন দুরারোগ্য ক্যান্সারে মরণাপন্ন শিল্পীকে সাহায্যের জন্য ছবিটি কিনুন। এই শিল্পী গোঙ্গায়ের মতো ক্ষমতা নিয়ে জন্মেছেন, কিন্তু হায়, ভাগ্যের কি ছলনা, ছবি বিক্রি হয়ে যায় চাট করে। যে কোনো ছবি বিক্রি হলেই টমের খানিক মন খারাপ হয়। বিড়বিড় করে নিজের মনে, কিছুই ধরে রাখা যাচ্ছে না। কোনো দিন মন খারাপের তীব্রতা এতই বাড়ে যে সে হুইস্কি খেতে খেতে চোখ লাল করে বাড়ি ফেরে। রুনকিকে গম্ভীর হয়ে বললে, প্রচুর ক্ষমতা নিয়ে জন্মেছিলাম, কিন্তু কিছুই হচ্ছে না। লাল হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট কালার, অথচ লাল রঙের ব্যবহারটা এখনও শিখতে পারলাম না। এরকম জীবনের কোনো মানে হয়? এই জাতীয় কথাবার্তার কোনো অর্থ হয় না, বলাই বাহুল্য।
তবু রুনকির ভয় করে। বড় শিল্পী না হওয়াই ভালো। টম আর 10 জন মানুষের মতো সহজ স্বাভাবিক মানুষ হোক, সংসারে ভালোবাসা থাকুক, সুখ থাকুক, খ্যাতির কি সত্যি কোনো প্রয়োজন আছে? টম অবশ্যই রুনকিকে খুবই পছন্দ করে, তবু রুনকির ভয় কাটে না। সবসময় মনে হয় একদিন সে হয়তো ভালো মানুষের মতো ঘর থেকে বেরোবে আর ফিরবে না। পৃথিবীতে এক ধরনের মানুষ আছে যাদের ভালোবাসা দিয়ে ধরে রাখা যায় না। রুনকি নিজেকে মানিয়ে নিল খুব সহজেই। বাজার করা, রান্না করা, কোনো কিছু আর আগের মতো জটিল মনে হলো না তার কাছে। বাইরে বেরুলে একটি ক্ষীণ অস্বস্তি অবশ্যই মনের মধ্যে থাকে যদি পরিচিত কারোর সঙ্গে দেখা হয়। সবচেয়ে ভালো হতো যদি টমকে নিয়ে বহু দূরে কোথাও চলে যাওয়া যেত, প্রশান্ত মহাসাগরের ছোট্ট কোনো একটা দ্বীপে, যেখানে জনমানুষ নেই, সারাক্ষণ হু হু করে হাওয়া বইছে, সন্ধ্যাবেলা আকাশ লাল করে সূর্য ডুবে হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়ে যায়। টমের এই বাড়িটিও অবশ্যই দ্বীপের মতোই, শহরের বাইরে খোলামেলা একটা বাড়ি। কেউ ঠিকানা জানে না বলেই কেউ আসে না। রুনকি মাকে টেলিফোন করে ঠিকানা দিতে চেয়েছিল। রাহেলা শান্ত স্বরে বলেছেন, তোমার ঠিকানার আমার কোনো প্রয়োজন নেই রুনকি, তোমার ঠিকানা তোমার কাছেই থাকুক। ঠিকানা না রাখলে টেলিফোন নাম্বার রাখো। রাহেলা উত্তর না দিয়ে টেলিফোন নামিয়ে রেখেছেন। কেউ জানে না রুনকি কোথায় আছে। তবুও একদিন শফিক তার ভাঙা ডজ গাড়ি নিয়ে এসে উপস্থিত। রুনকির বিস্ময়ের সীমা রইল না। শফিক গাড়ি থেকে নেমেই বলল, বাংলাদেশি কায়দায় তোমাদের একটা বিয়ের ব্যবস্থা করবার জন্য এলাম। গায়ে হলুদ টলুদ সব হবে। বরের বাড়ি থেকে কনের বাড়িতে রুই মাছ যাবে। গায়ে হলুদের তত্ত্ব, দেশের একটা পাবলিসিটি হয়ে যাবে, মেলা লোকজনকে বলা হবে, কি বলো? রুনকি বহু কষ্টে হাসি থামলায়। টম বুঝি রাজি হবে? তোমার যে কী সব চিন্তাভাবনা শফিক ভাই, রাজি হবে না মানে? টমের ঘাড় রাজি হবে, বেটা দেশের একটা বেইজ্জতি করে ফেলেছে বাংলাদেশি মেয়েকে ভাগিয়ে নিয়ে এসে। রুনকি গম্ভীর মুখে বলল, শফিক ভাই, টম কাউকে ভাগিয়ে টাগিয়ে আনেনি, আমি নিজেই এসেছি। আর আমার জন্য তোমার বাংলাদেশে কোনো বেইজ্জতি হয়নি। আমি বাংলাদেশি নই, আমি বাই বার্থ আমেরিকান। আমার বাবা মার মতো ন্যাচারালাইজ সিটিজেন না। শফিক সারাদিন থাকলো রুনকির ওখানে। দি মেঘনা রেস্টুরেন্ট খোলার ব্যাপারে তার রুনকির সাহায্য দরকার। হুলস্থুল কাণ্ড করতে হবে সেখানে। লাঞ্চ ও ডিনারের টাইমে পল্লীগীতির সুর বাজবে। বাংলাদেশের বিখ্যাত সব শিল্পীদের তেল রঙের নিসর্গ দৃশ্যের ছবি দিয়ে সাজানো হবে লবি। খাওয়ার শেষে হাতে তুলে দেওয়া হবে 1 কিলি পান এবং খাঁটি বাংলায় বলা হবে, আবার আসবেন। কিন্তু টাকাটা তুমি পাচ্ছ কোথায়? সবার কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় হবে, তোমাকেও দিতে হবে, ছাড়াছাড়ি নাই। আমার কাছে আছে এই কুললে $100। দাও, $100 সই তোমাকে দিয়েই শুরু। সারাদিন অপেক্ষা করো, টমের দেখা পাওয়া গেল না। সে আসবে রাত 8টায়। রুজভেল্ট স্কুলের কি একটা ডেকোরেশনের কাজ নাকি পেয়েছে, শেষ করে তবে ফিরবে। অধ্যায় 10। অক্টোবর মাস। বরফ পড়ার সময় নয়, কিন্তু আবহাওয়া অফিস বলছে তুষারপাত হতে পারে। সম্ভাবনা 20% আকাশ অবশ্যই পরিষ্কার, ঝকঝকের রোদ। সন্ধ্যার আগে আগে দেখা গেল সব ঘোলাটে হয়ে আসছে। 6:30 থেকে ঝুরঝুর করে বরফ পড়তে শুরু করলো। বছরের প্রথম বরফ। খুশির ঢেউ খেলে গেল চারিদিকে। ছেলে বুড়ো সবাই চোখ বড় বড় করে বলছে, আহ কি চমৎকার তুষার পড়ছে, হাউ লাভলি। রাত 9টার খবরে বলল, কানাডা থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর উষ্ণ হাওয়া আসছে সাউথ থেকে, কাজেই সারা রাত ধরে ব্লিজার্ড হতে পারে। ইতিমধ্যে 1 ফুটের মতো বরফ পড়েছে। রাস্তাঘাট পিছল, কেউ যেন বিনা প্রয়োজনে বাইরে না যায়। হাইওয়ে I-90 বন্ধ। বড়ই ফুর্তির সময় এখন। শুরু হবে ব্লিজার্ড পার্টি। উপকরণ সামান্য, বিয়ার, বাদাম ভাজা এবং চড়া মিউজিক। বছরের প্রথম ব্লিজার্ডকে স্বাগত জানানোর এই হচ্ছে ফার্গো সনাতন পদ্ধতি। আনিস মোটা একটা কম্বল গায়ে জড়িয়ে সোফায় আরাম করে বসলো। ঘরে একটি ফায়ারপ্লেস আছে। ফায়ারপ্লেসে আগুন জ্বালানোর কায়দা কানুন তার ভালো জানা নেই। চিমনি পরিষ্কার আছে কিনা কে জানে। এর চেয়ে কম্বল জড়িয়ে থাকাই ভালো। কফি পটে কফি গরম হচ্ছে। টিভিতে দেখাচ্ছে ডেভিড কপারফিল্ডের ম্যাজিক। হাতের কাছে 2টি রগরগে ভূতের বই। একটি স্টিভেন কিংয়ের সাইনিং। নিউ ইয়র্ক টাইমসের মতে কোনো সুস্থ লোক এই বই একা একা পড়তে পারবে না। অন্যটি ডেমস কিলানের দ্য আদার নোন, পিশাচ নিয়ে লেখা রক্ত জল করা উপন্যাস। ব্লিজার্ডের রাতের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি কল্পনাও করা যায় না। আনিস জানলার পর্দা সরিয়ে বাইরে তাকালো। বরফে সমস্ত ঢেকে গেছে। বাতাসের সঙ্গে উঠছে বরফের কণা। গাছের পাতায় মাখনের মতো থরে থরে তুষার জমতে শুরু করেছে। একটি ধবধবে সাদা রঙের প্রকাণ্ড চাদর যেন ঢেকে ফেলেছে শহরটিকে। হাওয়ার সঙ্গে সঙ্গে সেই সাদা চাদর নৌকার পালের মতো কাঁপছে তীর তীর করে। অপূর্ব দৃশ্য, চোখ ফেরানো যায় না। আনিস মন্ত্রমুগ্ধের মতো জানালার পাশে দাঁড়িয়ে রইল। মালিশা গিলবার্ট এসে উপস্থিত হলো এই সময়। প্রচণ্ড ঠান্ডা তো, তার গায়ে পাতলা একটা উইন্ড ব্রেকার ছাড়া আর কিছুই নেই। কালো একটি স্কার্ফে কান দুটি ঢাকা, হাতে খাবারের একটি প্যাকেট। মালিশা বলল, আমি ভাবলাম কেউ নেই, অনেকক্ষণ ধরে কড়া নাড়ছি, ঘরে তোমার বান্ধবীরা কেউ আছে বুঝি? আনিস বলল, ভেতরে এসো, এরকম দিনে বেরোলে কী জন্য? মালিশা বলল, তুমি কথার জবাব দাওনি। ঘরে কি তোমার বান্ধবীরা কেউ আছে? না, তা নেই। যাক, আমি শুধু 2 জনের জন্য খাবার এনেছি।
মালিশা খানিকটা কুণ্ঠিত ভঙ্গিতে প্যাকেট খুলতে শুরু করলো। আনিস বলল, স্কার্ফটা খুলে মাথা মুছে নাও। এত তাড়া কিসের মালিশা? তাড়া আছে, দুপুরে খাইনি কিছু, খাবার সব ঠান্ডা হয়ে আছে, গরম করতে দিয়ে তারপর হাত মুখ ধোবো। খাবার বিশেষ কিছু নয়, বড় একটা প্যান পিৎজা, কয়েকটা মেক্সিকান টাকো এবং এক বোতল সস্তা বার্গান্ডি। আনিসা বলল, কোনো বিশেষ উপলক্ষ আছে কি মালিশা? আজ আমার জন্মদিন। আনিস হাসি মুখে বলল, 2 মাস আগে একবার তুমি জন্মদিনের খাবার খাইয়েছ। ওই দিন মিথ্যা বলেছিলাম, তোমাকে কোথাও নিয়ে যেতে ইচ্ছা হচ্ছিল, জন্মদিনের অজুহাত দিয়ে নিয়ে গেলাম। এমনি বললে বুঝি যেতাম না? না, আমি ভালো মেয়ে নই, আমার সঙ্গে বেরোতে হয়তো তোমার সংকোচ হতো। মালিশা দ্রুত হাতে খাবার ওভেনে ঢুকিয়ে মাথার চুল মুছতে শুরু করলো। হঠাৎ করে এসেছি বলে রাগ করনি তো? টেলিফোন করব ভেবেছিলাম, পরে ভাবলাম টেলিফোনে তুমি বলে বসতে পারো আমি ব্যস্ত, সামনাসামনি কেউ এমন কথা বলতে পারবে না। আনিস, তুমি কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হবো কেন, কিন্তু জন্মদিনের কেক কোথায়? কেক কেনা গেল না, টাকা কম পড়ে গেল, তাছাড়া কেক আমার ভালোও লাগে না। আনিস লক্ষ্য করলো মালিশার চোখ ঈষব রক্তাভ, একটু যেন ঢুলছে। তুমি কি প্রচুর ড্রিঙ্ক করেছো মালিশা? প্রচুর নয়, তবে করেছি, একা একা ভালো লাগছিল না। টেলিফোন করলে একটা কেকের ব্যবস্থা করা যায়, কিন্তু আবহাওয়া যা ধারণ কেউ কি অর্ডার নেবে? চেষ্টা করে দেখা যেতে পারে। আনিস বসবার ঘরে চলে এলো, গলা উঁচু করে বলল, তুমি খাবার সাজাও মালিশা, আমি একটা টেলিফোন ছেড়ে আসছি। অর্ডার ওরা নিল, বলল 1 ঘন্টার মধ্যে দিয়ে যাবে। শুধু কেক নয়, 10টি লাল গোলাপের একটি তোড়াও আসবে সেই সঙ্গে। আনিসের মনে হলো সে নিজেও খুব নিঃসঙ্গ, মালিশা হঠাৎ করে আসায় তার খুবই ভালো লাগছে, একটা কেমন যেন অন্য ধরনের আনন্দ। আনিস, পিৎজা তোমার ভালো লাগে তো? খুব লাগে, সস্তার মধ্যে খুব ভালো খাবার, তাই না? তা ঠিক। মালিশা হাসি মুখে বলল, আমার বয়স 21 বছরের একটি মেয়ের জন্মদিনে কোনো লোকজন নেই, কেউ বিশ্বাস করবে কথা? জন আসবে বলেছিল, আমি এইসব কিনেছিলাম জন আর আমার জন্য, তার নাকি হঠাৎ মাইগ্রেন পেইন শুরু হয়েছে। আনিস বলল, জনকে? আমার একজন বন্ধু সিয়ার্সে কাজ করে, তোমার কি মনে হয় ওর সত্যি সত্যি মাইগ্রেন পেইন? আনিস উত্তর দিল না। মালিশা বলল, জনের একজন নতুন বান্ধবী হয়েছে, একটি মেক্সিকান মেয়ে, ও নির্ঘাত ওর সঙ্গে ঝোলাঝুলি করছে, তোমার কি মনে হয়? আমার পক্ষে তো বলা মুশকিল, নির্ভর করে জনের সঙ্গে তোমার পরিচয় কীরকম তার ওপর। পরপর 4 শনিবার ডেট করেছি, জন নিজেও ডেট চেয়েছে, 2 রাত ঘুমিয়েছি ওর সঙ্গে, ওটা ঠিক হয়নি, ওতে দাম কমে যায়। তাছাড়া ওই মেক্সিকান মেয়েটিকে তো তুমি দেখোনি, দারুণ ফিগার, পুরুষদের কাছে ফিগারটাই আসল। আনিস প্রসঙ্গ পাল্টাবার জন্য বলল, তোমার মা কেমন আছে? ভালোই, গত সপ্তাহে চিঠি পেয়েছি, বুড়ির শখ হয়েছে বিশ্বভ্রমণের, একজন সঙ্গীও পেয়েছে, জিম ডগলাস, মনে হয় ওই বুড়ো ফুসলে ফাসলে নিয়ে যাচ্ছে, টাকার গন্ধ পেয়েছে বুঝলে না, 2 জন ফট করে বিয়েও করে বসতে পারে, তাহলে বড়ই ঝামেলা হবে, হয়তো দেখা যাবে কিছুই পেলাম না, আমার যা ভাগ্য। তা কোথায় যাচ্ছেন তোমার মা? কে জানে কোথায়, আমি লিখেছি যাও মা, ঘুরে আসো, তোমার ভালো লাগায় আমার ভালো, এবং ডগলাস সাহেব যখন যাচ্ছেন তখন তো তোমার খুব ফান হবে, মনের কথা নয়, বুঝতেই পারছো, সবই বানানো। মালিশা খাবার কিছুই স্পর্শ করলো না, ঢকঢক করে 1 গ্লাস বার্গান্ডি খেয়ে ফেললো, তার মনে হয় নেশা হয়েছে, চোখের কোণ লালাভ। শোনো আনিস, আমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আরে হাসছো কেন, তোমার কি ধারণা আমার নেশা হয়েছে? মোটেই নয়। আনিস বলল, কফি খাবে? না। শোনো আনিস, আমার মিলিয়নিয়ার হওয়ার সম্ভাবনা খুব বেশি, তুমি কি আমাকে বিয়ে করবে? ভালোই হবে তোমার। আনিস হাসতে হাসতে বলল, টাকার জন্য তোমাকে বিয়ে করতে হবে কেন? তোমার নিজের দাম তো কিছু কম নয়। আমাকে খুশি করার জন্য বলছো? না, নিশানাথ বাবুর কথা মনে নেই? তিনি বলেছিলেন তোমাকে দেখতে ইন্ডিয়ান গডেসের মতো লাগে। আমার মনে আছে। আনিস, আমার যখন টাকা হবে তখন আমি ওই ইন্ডিয়ান ভদ্রলোককে একটি বুইক স্কারলাক গাড়ি কিনে দেব। ওর কি বুইক স্কাইলার গাড়ি আছে? না, ওর সেসবের বালাই নেই। ম্যাকের স্কাইলার গাড়ি ছিল, ম্যাক ছিল দারুণ বড় লোক, ওর সঙ্গে আমি অনেকবার ডেটে গিয়েছি, ও আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল যার দাম $275, আমি তোমাকে দেখাবো। আনিস চুপ করে রইল। মালিশা মনে হলো একটু টলছে। আনিস বলল, আর খেও না মালিশা। কেন খাবো না কেন? বেশি হয়ে যাচ্ছে, তোমার হাত কাঁপছে। হাত কাঁপছে কারণ আমার জ্বর আসছে, আমার শরীর বেশি ভালো নয়। ডাক্তার দেখিয়েছ? না, ডাক্তার দেখাবার মতো কিছু নয়, তাছাড়া আমার হেলথ ইন্স্যুরেন্স নেই, ডাক্তারের কাছে গেলে $10খানিক লাগবে, সেটা আমাকে কে দেবে? তুমি নিশ্চয়ই দেবে না। কেক চলে এলো 10টার দিকে, সেলোফোন কাগজে মোড়া 10টি লাল টুকটুকে গোলাপ। মালিশা অনেকক্ষণ অবাক হয়ে দেখলো ফুলগুলি। আনিস হাসি মুখে বলল, শুভ জন্মদিন মালিশা। মালিশা জবাব দিল না, তার চোখে জল আসছে, সে তা গোপন করবার জন্য অন্যদিকে তাকিয়ে রইল। অধ্যায় 11। এবছর প্রচণ্ড শীত পড়েছে, ফার্গোতে যারা বসবাস করে তারা পর্যন্ত বলছে ন্যাস্টি ওয়েদার। ফেব্রুয়ারি মাসে 4 ফুটের মতো বরফ জমে গেল শহরে। সন্ধ্যার পর লোকজন আর ঘর ছেড়ে বের হয় না, কেউ যে শপিংয়ে গিয়ে ঘুরে ফিরে মন তাজা করবে সে উপায়ও নেই।
ঘণ্টাখানেক গাড়ি ঠান্ডায় পড়ে থাকলে আর স্টার্ট নেবে না। বড় বড় উইন্টার সেল হচ্ছে, সেখানে পর্যন্ত লোকজন নেই। টমের দিনকাল বেশ খারাপ হয়ে গেল, কাজ নেই। গোটা ফেব্রুয়ারি মাসে বাচ্চাদের বইয়ের একটা ইলাস্ট্রেশন ছাড়া কোনো কাজ জুটল না। রাস্তায় দাঁড়িয়ে ছবি বিক্রিও বন্ধ। এই প্রচণ্ড ঠান্ডায় পায়ে হেঁটে কেউ চলাফেরা করে না, সবাই বের হয় গাড়ি নিয়ে। কার দায়ে পড়েছে গাড়ি থামিয়ে ছবি কিনবে? সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে বাড়িটি ছেড়ে শহরতলির একটা অ্যাপার্টমেন্ট নিতে হয়েছে, সেখানে রান্নাঘর এবং বাথরুম শেয়ার করতে হয়। টম বেশ কয়েকবার বলেছে এই শহর ছেড়ে অন্য কোথাও যাবে, কিন্তু ওই বলা পর্যন্তই। সে নাকি বরফে ঢাকা শহরের কয়েকটি ছবি এঁকেই বিদায় হবে। ছবি এঁকে ফেললেই হয়, কিন্তু এখনও তার মন মতো বরফ জমা হয়নি। প্রকৃতির কাছে সম্পূর্ণ পরাজিত একটি শহরের ছবি আঁকবো, তারপর বিদায়। বুঝলে রুনকি, এখনও সময় হয়নি। পরাজিত হবার আর বাকি কোথায়? অনেক বাকি, এখনও বাকি আছে। এই অ্যাপার্টমেন্টটিতে রুনকির গা ঘিন ঘিন করে। যে মেয়েটির সঙ্গে রান্নাঘর ও বাথরুম শেয়ার করতে হয়, সে সব কিছু বড় ময়লা করে রাখে। গভীর রাত পর্যন্ত হাই ভলিউমে গান শোনে, সময় অসময়ে টমের কাছে সিগারেট চায়। ভালো লাগে না রুনকির। অস্বাস্থ্যকর পরিবেশ। প্রায়ই অ্যাপার্টমেন্টের সিঁড়িতে মদ খেয়ে লোকজন গলা ফাটিয়ে চেঁচায়। কিছুদিন আগেই পুলিশ এসে 6 নম্বর ঘর থেকে একটি লোককে ধরে নিয়ে গেল। এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারলে হাঁপ ছেড়ে বাঁচা যায়, কিন্তু যাবার উপায় নেই। এর চেয়ে সস্তায় ফার্গোতে অ্যাপার্টমেন্ট পাওয়া যাবে না। টম নিজেও অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু ওর হাত একেবারেই খালি। অবস্থা এরকম চললে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য হাত পাততে হবে। টমের তাতে খুবই আপত্তি। আমি কি ভিখারি যে আনএমপ্লয়মেন্ট নেব? যখন কিছুই থাকবে না তখন কি করবে? তখন অন্য কোথাও যাব, এই নিয়ে তোমাকে ভাবতে হবে না। কোনো কাজ টাজ করে টমকে সাহায্য করার ইচ্ছা হয় রুনকির, কিন্তু শীতের সময়টায় কাজ পাওয়া খুব মুশকিল। একটি কাজ পাওয়া গিয়েছিল দক্ষিণ ফার্গোতে। গাড়ি ছাড়া অত দূর যাওয়ার কোনো উপায় নেই। বাস ওই লাইনে যায় না, টমের গাড়িও নেই। দিনরাত ঘরেই বসে থাকতে হয় রুনকির। ইউনিভার্সিটির ক্লাস বাদ দিতে হয়েছে। উইন্টার কোয়ার্টারে নাম রেজিস্ট্রি করা হয়নি। ধারে $700 জোগাড় করা গেল না। টম কাজের খোঁজে সারাদিন ঘোরাঘুরি করে, রুনকি ঘরেই থাকে। ভালো লাগে না। টম সেদিন বলল, তুমি বাবা মার কাছে ফিরে যাও রুনকি। কেন? তোমার এখানে আর মন লাগছে না। আমি কি বলেছি মন লাগছে না? বলতে লজ্জা লাগছে বলে বলছো না? বাবা মার কাছে ফিরে যেত তোমার লজ্জা লাগছে। লজ্জার কিছু নেই রুনকি। তুমি বড্ড বাজে কথা বলো টম। টম হেসে বলেছে, এইটি তুমি ভুল বললে রুনকি। বাজে কথা আমি কখনো বলি না। তোমার মধ্যে দ্বিধা দেখতে পাচ্ছি বলেই বলছি। তোমার কি ধারণা আমি আর তোমাকে ভালোবাসি না? সে কথা আমি বলিনি রুম। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি খুব চমৎকার একটি মেয়ে, তোমাকে যে কেউ ভালোবাসবে। তুমি কিন্তু আমার কথার জবাব দাওনি। আমি তোমাকে খুবই ভালোবাসি রুনকি। যদি সত্যি ভালোবাসো তাহলে প্লিজ চলো অন্য কোথাও যাই, আর কয়েকটা দিন। প্রকৃতির কাছে শহরের পরাজয় ছবিটা শেষ করেই রওনা হব। রুনকির এখন মাঝে মাঝে ইচ্ছে করে মার সঙ্গে গিয়ে কথা বলে, কিন্তু সাহস হয় না। তার দিকে তাকিয়েই মা নিশ্চয়ই বুঝে ফেলবেন ব্যাপারটা। মায়েরা অনেক কিছু বুঝতে পারে। শফিক এসেছিল সেদিন। সে শুধু বলল, বাহ, স্বাস্থ্য ভালো হয়েছে তোমার রুনকি। রুনকি একবার ভাবলো শফিককে বলবে ব্যাপারটা, কিন্তু বলতে বলতেও সামলে গেল। টমকে আগে জানানো উচিত। টমের আগে অন্য কারোর জানা ঠিক নয়। শফিক এলেই অনেক খবর পাওয়া যায়, সমস্তই বাংলাদেশের খবর। বুঝলে রুনকি, জিয়াউর রহমান সাহেবের নাম হয়েছে এখন জিয়াউর রহমান খালকাটি। শুধুই খাল কাটছে। জিয়াউর রহমানকে? মাই গড, আমাদের প্রেসিডেন্ট, ফেরেশতা আদমি, তাই নাকি? বেচারার একটা হাফ শার্ট আর 2টো ট্রাউজার, আর কিছুই নেই। কী যে বলো তুমি শফিক ভাই। আরে এই তো, বিশ্বাস হলো না? মিথ্যা বলবো কেন খামাখা? একটা পয়সা বেতন নেয় না গভর্নমেন্টের কাছ থেকে। বেতন না নিলে চলে কি করে? চলে আর কোথায়, কিছুই চলে না। দেশের জন্য লোকটার জান কবুল, নিজের দিকে তাকাবার সময় আছে? শফিক এলে রুনকি কিছুতেই যেতে দেয় না। বাংলাদেশি রান্না রাখতে চেষ্টা করে। ভাত রান্না হয় সেদিন। রান্না কেমন হয়েছে শফিক ভাই? মার মতো হয়েছে? চমৎকার, ফার্স্ট ক্লাস। ভাতটা বেশি নরম হয়ে গেছে না? আরে নরমই আমার কাছে ভালো লাগে, চাবানোর দরকার হয় না, মুখে ফেললেই হরহর করে নেমে যায়। চাকরি পেয়েছো শফিক ভাই? না, জোসেফাইনকে খুব তালাচ্ছি, কাজ হচ্ছে না। আর অন্য কোথাও চেষ্টা করো। গ্রিন কার্ড নেই, কাজ দেবে কে আমাকে? গভীর সমুদ্র। সেবার যে বলেছিলে ফার্মেসি ডিপার্টমেন্টে একটা কাজ পাবে, সম্ভাবনা 40%। বাঁদরের দেখাশোনা, খাঁচা পরিষ্কার রাখা, ওদের ব্যালেন্স ডায়েট দেওয়া, ডাক্তার লুইসের হাতেই সব। দেখি বেটাকে ভজানো যায় কিনা। শালার দয়া মায়া কিছু নেই শরীরে। দুঃখের কথা বলেও লাভ হয় না। পরাজিত শহরের ছবি টমের আঁকা হলো না। মন্টানার ছোট্ট একটা শহরে কাজ পাওয়া গেল। এক ভদ্রলোক পাহাড়ের ওপর চমৎকার একটা শীতাবাস বানিয়েছেন, তার লবির ডেকোরেশন। কাজটা লোভনীয়, কারণ যতদিন কাজ শেষ না হচ্ছে ততদিন শীতাবাসে থাকা খাওয়ার ব্যবস্থা। পাশেই স্কি করবার স্পট, জমে যাওয়া একটা হ্রদ আছে। সেখানে উইন্টার ফিশিংয়ের ব্যবস্থা আছে। বরফ খুঁড়ে ছিপ ফেললেই প্রকাণ্ড সব কার্প ধরা পড়ে। টম রাজি হয়ে গেল। পরাজিত শহরের ছবি পরেও আঁকা যাবে। রুনকিকে অবাক করে দিয়ে এক সন্ধ্যায় শ্যাম্পেনের একটা বোতল নিয়ে এলো। এসো রুনকি, সেলিব্রেট করা যাক। কিসের সেলিব্রেশন? তোমার বাচ্চা আসছে, সেই সেলিব্রেশন।
রুনকি দীর্ঘ সময় কোনো কথা বলতে পারলো না। তুমি কখন জানলে? সেটা কি খুব ইম্পর্ট্যান্ট? শ্যাম্পেনের মুখ খোলা মাত্রই কর্কটি বহু দূর ছুটে গেল। টম হেসে বলল, আমার বাচ্চা খুব ভাগ্যবান হবে। আর শোনো রুনকি, আমার মনে হয় আমাদের বিয়ে করা উচিত। ম্যারেজ লাইসেন্স এখান থেকেই নিয়ে যাব। হানিমুন হবে মন্টানায়, ঠিক আছে? নাকি তুমি আনম্যারিড মাদার হতে চাও? রুনকি জবাব দিল না। টম বলল, তোমাকে বিয়ের পর আমার বাবা মার কাছে নিয়ে যাব। সিয়াটলে থাকেন তারা, তাদের ছোট্ট একটা ফার্ম আছে, তোমার ভালো লাগবে। তবে যেতে হবে গরমের সময়, তখন ওয়েদার ভালো থাকে। ও কি রুনকি, কাঁদছো কেন? মন্টানায় যাবার আগে রুনকি দেখা করতে গেল মার সঙ্গে। রাহেলা দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি মা, ঘরে ঢুকতে দেবে না? রাহেলা কথা বললেন না, দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। বাবা কোথায়? মিনিয়াপলিস গিয়েছে। কবে ফিরবে? সোমবার। ও, তাহলে আর দেখা হচ্ছে না, আমরা মন্টানা চলে যাচ্ছি মা। রাহেলা চুপ করে রইলেন। রুনকি ওভারকোট খুলতে শান্ত স্বরে বললেন, মা হচ্ছ তাহলে? হ্যাঁ হচ্ছি। তোমার এমন মুখ কালো করবার দরকার নেই মা, আমরা বিয়ে করছি। ম্যারেজ লাইসেন্স জোগাড় হয়েছে। বিয়েতে আসবে না জানি, তবু কার্ড পাঠাবো। রুনকি টাওয়াল দিয়ে মাথার চুল মুছল, হালকা গলায় বলল, কফি খাওয়াবে? যা ঠান্ডা বাইরে। রাহেলা কফির পট বসালেন। রান্নাঘর থেকেই থেমে থেমে বললেন, তোমার পড়াশোনার পাঠ তাহলে চুকেছে, আবার শুরু করব। তাছাড়া কি, পুঁথিগত পড়াশোনার তেমন কোনো দাম নেই মা। পৃথিবীতে যত ট্যালেন্টেড লোক জন্মেছে তাদের কারোর ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না। তা ছিল না, কিন্তু ওদের ট্যালেন্ট ছিল, তোমার তা নেই। রুনকি হাসল। কথার উত্তর না দিয়ে কফির পেয়ালা হাতে নিয়ে চলে গেল দোতলায় তার নিজের ঘরে। ঘরটি রাহেলা চমৎকার করে সাজিয়ে রেখেছেন। দেখেই মনে হবে এই বাড়ির মেয়েটি হয়তো কলেজে গিয়েছে, ফিরে আসবে এক্ষুনি। রুনকি দেখল তার ব্যবহৃত কাপড়গুলি পর্যন্ত ইস্ত্রি করে রাখা হয়েছে। বারবি ডল দুটি মা নিচ থেকে নিয়ে এসে তার ঘরে রেখেছেন। দেয়ালে রুনকির ছোটবেলার একটা ছবি, বাবেলগাম দিয়ে বল বানানোর চেষ্টা করছে রুনকি। রাহেলা শুনলেন উপরে গান বাজছে, কিংস্টোন ট্রায়োর বিখ্যাত গান। We had joy, we had fun, we had seasons in the sun, but the hills we'll climb where the seasons are of time. তিনি নিঃশব্দে উপরে উঠে এলেন। রুনকি কার্পেটে পা ছড়িয়ে চুপচাপ বসে আছে, ক্লান্ত বিষণ্ণ একটি ভঙ্গি। কাঁদছে নাকি? রাহেলা বললেন, রুনকি তুমি কি দুপুরে খাবে এখানে? রুনকি চোখ মুছে ধরা গলায় বলল, না মা, দুপুরে আমরা রওনা হব। টম এসে এখান থেকে তুলে নেবে আমাকে। তুমি যদি তোমার কোনো জিনিসপত্র নিতে চাও নিতে পারো। মা, আমি কিছুই নিতে চাই না। রুনকি চোখ মুছে বলল, তুমি কি আমার বাচ্চাটির জন্য দুটি নাম দেবে? একটি ছেলের নাম আর একটি মেয়ের নাম। রাহেলা থেমে থেমে বললেন, আমার নাম তোমাদের পছন্দ হবে না রুনকি, তোমরা নিজেরা নিজেদের নাম বেছে নাও। কেন তুমি এত রেগে আছো মা? তুমি কি বুঝতে পারছো না আমি অনেক দূরে চলে যাচ্ছি? দূরে গেছো অনেক আগেই, নতুন করে বোঝাবুঝির কিছু নেই। রুনকি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যাবার আগে পুরনো দিনের মতো তুমি কি আমাকে একটি চুমু খাবে মা, প্লিজ? অধ্যায় 12। নিশানাথবাবু খুব সকালে ঘর ছেড়ে বেরিয়েছেন। উদ্দেশ্য আশেপাশের গ্যারেজ সেলগুলি খুঁজে দেখা। প্রি উইন্টার গ্যারেজ সেল শুরু হয়েছে। বুড়ো বুড়ির দল অপ্রয়োজনীয় জিনিসপত্র গাড়ির গ্যারাজে সাজিয়ে বসে আছে, মূল্য নামমাত্র। নিশানাথবাবু সকাল থেকে এসব দেখে বেড়াচ্ছেন। গ্যারেজ সেলে ঘুরে বেড়ান তার বাতিকের মতো। যেসব জিনিস তিনি গত 14 বছরে কিনেছেন তার মধ্যে একটি প্রকাণ্ড পিয়ানো পর্যন্ত আছে। এম স্ট্রিটের দুতলা বাড়ি গ্যারাজ সেলে কেনা জঞ্জাল দিয়ে তিনি ভর্তি করে ফেলেছেন। নতুন কিছু কিনে রাখবার জায়গা নেই, তবুও কিনে চলেছেন। আজ তার একটি ফুলদানি পছন্দ হলো, জার্মান সিলভারের ফুলদানি, খুব সুন্দর কাজ। দাম লেখা আছে $1। এর চেয়ে কমে দিতে পারো? $1 বড্ড বেশি মনে হচ্ছে। যে বুড়ো জিনিসপত্র সাজিয়ে বসে আছে সে অবাক হয়ে বলল, $1 কি যথেষ্ট কম নয় ডক্টর নিশানাথ? নিশানাথবাবু দেখলেন বুড়ো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের স্ট্যানলি। মাঙ্কি ক্যাপে সমস্ত মুখ ঢেকে রেখেছে বলে চেনা যাচ্ছে না। গুড মর্নিং স্ট্যানলি। গুড মর্নিং। কফি খাবে? গ্যারাজ সেল উপলক্ষে কফি পাওয়া যাচ্ছে, 50 সেন্ট চার্জ, ফ্রি রিফিল। নিশানাথবাবু 50 সেন্ট দিয়ে এক পেয়ালা কফি নিলেন। বিক্রি টিক্রি কেমন? মন্দ নয়, $9.5 বিক্রি করেছি। বসো তুমি, ওই চেয়ারটাতে বসো। নিশানাথবাবু অবাক হয়ে স্ট্যানলির দিকে তাকালেন। এই লোকটি মাসে $4,000 মতো পায়। দুপুরের একটা সাদা সিধা লাঞ্চের জন্যই খরচ করে $30-40। অথচ সে বাড়ির যত সব জঞ্জাল সাজিয়ে $9.5 বিক্রি করে কি খুশি। স্ট্যানলি ভারী স্বরে বলল, ওল্ড হোমে যাবার প্রস্তুতি বুঝলে, জিনিসপত্র সব বিক্রি টিক্রি করে হাত খালি করছি। প্রস্তুতিকে একটু সকাল সকাল নিয়ে ফেলছো না? রিটায়ার করবার টাইম হয়ে আসছে, বছর 2 আছে মাত্র। নিশানাথবাবু জার্মান সিলভারের ফুলদানি ছাড়াও একটা বড় আয়না কিনে ফেললেন। আয়নাটির দাম পড়ল $3। স্ট্যানলি বারবার বলল, আয়নাটায় খুব জিতে গেলে, আমার স্ত্রী ইটালি থেকে 600 লিরা দিয়ে কিনেছিল। তিনি বাড়ি ফিরলেন 11টার দিকে। কি আশ্চর্য, রুনকি বসে আছে বারান্দার ইজি চেয়ারে। রুনকি হাসি মুখে বলল, গ্যারেজ সেলে গিয়েছিলেন চাচা? ইস, কী যে এক রোগ বাঁধিয়েছেন। ভেতরে আয় রুনকি। আজ কি কিনলেন?
জার্মান সিলভারের একটা ফুলদানি আর একটা আয়না, তুই নিবি? না, আয়নাটা নিয়ে যা, ভালো জিনিস, 600 লিরা দাম পড়েছে ইটালিতে। পড়ুক। চাচা, আপনার কাছে বিদায় নিতে এলাম। নিশানাথবাবু কিছু বললেন না, চায়ের পানি চড়ালেন। রুনকি সোফায় বসতে বসতে বলল, আমরা মন্টানায় চলে যাচ্ছি। আর মন্টানা খুব সুন্দর জায়গা, আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না। নিশানাথবাবু দীর্ঘ সময় চুপ থেকে বললেন, অল্প বয়সী মেয়ে নিরাশ ভঙ্গিতে কথা বললে ভালো লাগে না, তাদের বলা উচিত আবার হয়তো দেখা হবে। অর্থ একই, আনসার্টেনিটি, কিন্তু বলার ভঙ্গিটা অপটিমিস্টিক। চায়ের সঙ্গে আর কিছু খাবি? না চাচা, আপনাকে একটা খবর দিই, আমরা বিয়ে করছি। জানি, শফিক বলেছে, বাঙালি কায়দায় নাকি বিয়ে হবে। আর না, সেরকম কিছু না। নিশানাথবাবু চা বানিয়ে এনে দেখেন রুনকি কাঁদছে। তিনি শান্ত স্বরে বললেন, কাঁদছিস কেন মা? চাচা, আমি কি ভুল করছি? কোনটা ভুল আর কোনটা নয় তা বোঝা মানুষের সাধ্যের বাইরে, ও নিয়ে চিন্তা করিস না, চা খা। রুনকি চায়ে চুমুক দিল। নিশানাথবাবু গাঢ় স্বরে বললেন, খিদিরপুরের এক কলেজে অঙ্ক পড়াতাম, বুঝলি রিনকি? কি নিদারুণ অভাব গেছে আমার, আর এখন পাস বই দেখলে তুই চমকে উঠবি। আমি যদি খিদিরপুরে পড়ে থাকতাম সেটা ভুল হতো, আবার আমেরিকা আসাটাও ভুল হয়েছে। তাহলে ঠিক কোনটা? রুনকি চুপ করে রইল। নিশানাথবাবু বললেন, বেঁচে থাকার আনন্দটাই একমাত্র সত্যি, ওইটা থাকলেই হলো। আয়নাটা একটা কাগজ দিয়ে বেঁধে দিই মা। দিন। নিশানাথবাবু আয়নাটি গিফট র্যাপ করবার জন্য পাশের ঘরে চলে গেলেন। রুনকি একটু হাসল। সে জানে নিশানাথবাবু শুধু আয়না কাগজ দিয়ে বাঁধবেন না, সেই সঙ্গে একটা খামের মধ্যে মোটা অঙ্কের একটা চেক থাকবে। এটি নিশানাথবাবুর একটি পুরনো অভ্যেস। রুনকির সব জন্মদিনে তিনি রুনকিকে গল্পের বই দেন, সেই বইয়ের ভেতর একটা খাম থাকবেই। যা দেওয়ার তা সরাসরি দিয়ে দিলে হয়, কিন্তু তিনি তা দেবেন না। কত রকম অদ্ভুত মানুষ এ দুনিয়াতে আছে। অধ্যায় 13। জোসেফাইনের মন ভেজানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। বুড়ি পরিষ্কার বলে দিয়েছে, কাজ তোমাকে দেব না, মাথা বেঠিক লোক আমি রাখি না। লুনাটিকদের বিষয়ে আমার অ্যালার্জি আছে। আমাকে তো তাহলে না খেয়ে থাকতে হয় জোসেফাইন, তুমি ছাড়া কে আমাকে কাজ দেবে? উপোস থাকতে হবে আমাকে। একেবারে কিছুই না জুটলে এখানে সে হ্যামবার্গার খেয়ে যাবে, চার্জ লাগবে না, কিন্তু চাকরি তোমাকে আমি দিচ্ছি না। ফার্গোতে বিদেশিদের কাজ পাওয়া ক্রমেই জটিল হয়ে উঠছে। অ্যাড দেখে টেলিফোন করলে জিজ্ঞেস করে, গ্রিন কার্ড আছে? নেই শুনলেই খট করে টেলিফোন নামিয়ে রাখে। যারা কিছুটা ভদ্র তারা মিষ্টি সুরে বলে, এখানে ওপেনিং নেই, তুমি ঠিকানা রেখে যাও, আমরা ওপেনিং হলে খবর দেব। ওপেনিং নেই তো অ্যাড দিলে কেন? কয়েকটা ওপেনিং ছিল, সেগুলো ফিল্ড আপ। দি মেঘনা রেস্টুরেন্টের জন্য যে টাকা পয়সা উঠেছে সর্বমোট $711, সেখানে হাত পড়েছে। রেস্টুরেন্টের চিন্তা এখন আর তেমন নেই, কারণ রহমান তার ইন্ডিয়া হাইজ নিয়ে পিছিয়ে পড়েছে। তার ধারণা এত ছোট শহরে বিদেশি রেস্তোরাঁ চলবে না। সে খোঁজ নিয়ে দেখেছে এখানে যে কটি চীনা রেস্তোরাঁ আছে সেখানে শুক্র শনি এই দুদিনই যা লোকজন হয়, অন্য দিন রেস্তোরাঁ খাঁ খাঁ করে। তাছাড়া এই প্রচণ্ড শীতে কার এমন মাথা ব্যথা যে কাঁপতে কাঁপতে বাইরে খেতে আসবে? এদিকে ইমিগ্রেশনের লোকজনও বেশ ঝামেলা করছে। 3-4টে চিঠি এসেছে, কোন দিন হুট করে হয়তো পুলিশ এসে হাজির হবে। ঠিকানা বদলাতে হলো সে কারণেই। নিক্স প্লেসের উল্টো দিকে ছোট্ট একটা ঘর, শুধু শোয়ার ব্যবস্থা। খাওয়া দাওয়া নিক্স প্লেসে। বুড়ি তার কথা রেখেছে। খাওয়ার পর বিল দিতে গেলে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, কাজ পেয়েছো? না, নো চার্জ। বেশ, খাতায় লিখে রাখো, চাকরি পেলে সব একসঙ্গে দেব, বাকির কারবার আমি করি না, ভাগো। কাজ শেষ পর্যন্ত পাওয়া গেল। ফার্মেসি ডিপার্টমেন্টে সেই চাকরি। গোটা 10 বাঁদর, কয়েকটি কুকুর আর প্রায় 200 গিনিপিগের দেখাশোনা। সময় মতো খাবার দাবার দেয়া, খাঁচা পরিষ্কার করা, পশুগুলিকে পুরোপুরি জীবাণুমুক্ত রাখা। কাজ অনেক, সেই তুলনায় বেতন অল্প, $90 প্রতি সপ্তাহে। $90 সই। মহা উৎসাহে কাজে লেগে গেল শফিক।